আজকে আমরা বাংলার ইতিহাসের এমন এক রাজবংশের কথা বলবো যারা প্রায় ১৫০ বছর ধরে এই মাটিতে একটা শক্তিশালী সাম্রাজ্য চালিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো সময়ের সাথে সাথে তাদের নামটাই যেন প্রায় মুছে গিয়েছিল। চলুন আজ সেই ভুলে যাওয়া ইতিহাসের গভীরে ঢোকা যাক। দেখুন, আমরা যখন বাংলার পুরনো দিনের ইতিহাস নিয়ে কথা বলি, ঘুরে ফিরে কিন্তু পাল রাজাদের কথাই সামনে আসে, তাই না? কিন্তু ঠিক সেই সময়ে দক্ষিণ পূর্ব বাংলায় যে চন্দ্রবংশ নামে আরেকটা স্বাধীন আর শক্তিশালী বংশ রাজত্ব করছিল, সেই খবরটা আমরা কজন রাখি? আসল প্রশ্নটা হলো, কেন এই প্রভাবশালী রাজবংশটা ইতিহাসের পাতা থেকে এভাবেই হারিয়ে গেল? বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে, কিন্তু এটাই সত্যি। শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসবিদদের কাছে চন্দ্রবংশের এই ১৫০ বছরের শাসন সম্পর্কে প্রায় কোনো ধারণাই ছিল না। এটা ছিল ইতিহাসের একটা পুরোপুরি ভুলে যাওয়া অধ্যায়, একটা প্রায় হারিয়ে যাওয়া ধাঁধার মতো। আর এই আবিষ্কারটা যে ঠিক কতটা নতুন সেটা ভাবলে আপনি অবাক হবেন। খুব বেশি দিন আগের কথা নয়, এই ধরুন ৫০-৬০ বছর আগেও এত বড় একটা রাজবংশের মাত্র একজন রাজার নাম আমরা জানতাম, শ্রীচন্দ্র। ব্যাস, বাকি ৪ প্রজন্মের পুরো গৌরবময় ইতিহাসটা কিন্তু আমাদের কাছে একদমই অজানা ছিল। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই অন্ধকারটা কাটল কিভাবে? কিভাবে আমরা জানতে পারলাম? উত্তরটা লুকিয়েছিল তাম্র শাসনের মধ্যে। এগুলো আসলে তামার পাতে খোদাই করা এক ধরনের রাজকীয় দলিল, যেখানে জমিজমা দান বা বিভিন্ন রাজকীয় ঘোষণার কথা লেখা থাকত। আর এই তাম্র শাসনগুলোই ছিল সেই চাবিকাঠি যা আমাদের জন্য এই হারিয়ে যাওয়া ইতিহাসের দরজাটা খুলে দিয়েছে। আর এই ইতিহাসটা নতুন করে খুঁজে পাওয়ার গল্পটা কিন্তু বেশ সিনেমার মতো। শুরুটা হয়েছিল ১৯৫৮ সালে মৌলভীবাজারের একটা গ্রামে। সেখানে হঠাৎ করেই পাওয়া গিয়েছিল একটা তাম্রশাসন, আর সেটাই বাংলার ইতিহাসকে একদম নতুন করে লেখার একটা সুযোগ করে দেয়। এই আবিষ্কারটা যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ ছিল! শ্রীচন্দ্রের এই পশ্চিম ভাগ তাম্রশাসনটা পরিষ্কার প্রমাণ করে দেয় যে চন্দ্ররা পালদের অধীনে থাকা কোনো ছোটখাটো সামন্ত রাজা ছিলেন না। না, একদমই না। তারা ছিলেন দক্ষিণ পূর্ব বাংলায় একটা সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম শক্তি। ভাবুন একবার, কেবল একটা মাত্র প্রত্নতাত্ত্বিক আবিষ্কার আমাদের ইতিহাস নিয়ে ভাবনাচিন্তাটাকেই পুরোপুরি বদলে দিয়েছিল। চলুন এবার চন্দ্রবংশের পুরো জার্নিটা একবার দেখে নেওয়া যাক। কিভাবে তারা একটা অঞ্চলের সাধারণ ভূস্বামী থেকে বঙ্গ আর সমতটের মতো বড় এলাকার সার্বভৌম শাসক হয়ে উঠলেন, আর তারপরই বা তাদের পতনটা কিভাবে হলো। তো এই বংশের ৫ জন প্রধান শাসকের কথা আমরা জানতে পারি। একদম শুরুতে ছিলেন প্রতিষ্ঠাতা ত্রৈলোক্যচন্দ্র, তারপর এলেন বংশের সবচেয়ে বিখ্যাত রাজা শ্রীচন্দ্র। এরপরে একে একে আসেন কল্যাণচন্দ্র, লর্হচন্দ্র আর সবশেষে গোবিন্দচন্দ্র। এই ৫ প্রজন্ম মিলেই চন্দ্রবংশের সেই ১৫০ বছরের শাসনকাল। বংশের শুরুটা করেছিলেন ত্রৈলোক্যচন্দ্র। উনি প্রথমে কিন্তু স্বাধীন রাজা ছিলেন না, হরিকেল রাজাদের অধীনে একজন সামন্ত শাসক ছিলেন। কিন্তু তিনি প্রথম নিজের দক্ষতায় সমতট অঞ্চলে একটা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন এবং মহারাজাধিরাজ, অর্থাৎ রাজাদেরও রাজা, এই উপাধিটা নেন। বলতে পারেন এখান থেকেই স্বাধীনচন্দ্র শক্তির আসল শুরু। এরপর সিংহাসনে আসেন শ্রীচন্দ্র, যাকে বলা যায় এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। তার প্রায় ৪৫ বছরের শাসনকালটা ছিল এক কথায় অবিশ্বাস্য। একদিকে তিনি রাজ্যকে কামরূপ মানে আজকের আসাম পর্যন্ত বাড়িয়ে নিয়ে যান, আবার রাজধানীটাও সরিয়ে আনেন সেই কিংবদন্তির শহর বিক্রমপুরে। তার রাজনৈতিক বুদ্ধিটাও ছিল দেখার মতো। দেখুন, তিনি যেমন গৌড়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তেমনি আবার দরকারের সময় পাল রাজা দ্বিতীয় গোপালকে সাহায্যও করেছেন। তিনি ছিলেন একজন সত্যিকারের দূরদর্শী শাসক। কিন্তু সব উত্থানেরই তো একটা পতন থাকে, তাই না? বংশের শেষ পরিচিত রাজা গোবিন্দচন্দ্রের সময়ে চন্দ্রদের সেই সোনালি দিনগুলো লাংসাম শেষ হতে শুরু করে। তার শাসনকালটা ছিল একের পর এক বৈদেশিক আক্রমণে ভরা, যা আসলে একটা যুগের সমাপ্তিরই ইঙ্গিত দিচ্ছিল। ১৫০ বছর শাসন করার পর চন্দ্রশক্তি স্বাভাবিকভাবেই একটু দুর্বল হয়ে পড়েছিল। আর ঠিক সেই সময়েই দুটো বড় শক্তি তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রথমে দক্ষিণ ভারত থেকে আসে চোল সাম্রাজ্যের আক্রমণ, আর তার কিছুদিন পরেই মধ্য ভারত থেকে আক্রমণ করে কলচুলি রাজ্য। ব্যাস, এই দুটো বড় ধাক্কাই চন্দ্র সাম্রাজ্যের পতনকে একদম নিশ্চিত করে দেয়। কিন্তু চন্দ্রদের গল্পটা শুধু যুদ্ধ আর রাজ্য জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের শাসন ব্যবস্থা আর ধর্মীয় নীতিও ছিল ভীষণ ইন্টারেস্টিং। চলুন তাদের বিশ্বাস, সহনশীলতা আর পৃষ্ঠপোষকতার সেই অসাধারণ দিকটা একটু দেখা যাক। মজার ব্যাপার হলো, এই বংশের রাজারা নিজেরা কিন্তু ছিলেন খুবই ধার্মিক বৌদ্ধ, কিন্তু তাদের শাসনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধর্মীয় সহনশীলতা। তারা বৌদ্ধ ধর্মের পাশাপাশি ব্রাহ্মণ ধর্মেরও খুব বড় সমর্থক ছিলেন, তাদের নানাভাবে সাহায্য করতেন।
সেই যুগে দাঁড়িয়ে এটা কিন্তু শুধু বিরলই ছিল না, এটা ছিল একটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত রাজনৈতিক পদক্ষেপ। তাদের এই নীতিটা যে কতটা বড় মাপের ছিল তা বোঝার জন্য শুধু এই সংখ্যাটাই যথেষ্ট। পশ্চিমভাগ তাম্রশাসন থেকে আমরা জানতে পারি যে রাজা শ্রীচন্দ্র ভাবুন একবার, একাই সিলেট অঞ্চলে ৬,০০০ ব্রাহ্মণ পরিবারকে জমি দান করে তাদের বসতি স্থাপন করিয়েছিলেন একজন বৌদ্ধ রাজার কাছ থেকে। এটা একটা বিশাল ব্যাপার। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? শাসকরা নিজেরা বৌদ্ধ, কিন্তু তারা ব্রাহ্মণ্য ধর্মকে পুরোপুরি সমর্থন করছেন। এমনকি শেষের দিকে রাজাদের মধ্যে বৈষ্ণব ধর্মের প্রতিও একটা ঝোঁক দেখা যায়। এই সব কিছু মিলিয়ে তারা বাংলায় এমন একটা সমাজ গড়ে তুলেছিলেন যেখানে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে থাকতে পারত, আর সম্ভবত এই সম্প্রীতির কারণেই তাদের শাসন এত স্থিতিশীল ছিল। বেশ, এতক্ষণ ধরে তো আমরা একটা হারিয়ে যাওয়া ইতিহাস খুঁজে বের করার গল্প শুনলাম, কিন্তু প্রশ্ন হলো এটার গুরুত্বটা ঠিক কোথায়? আজকের দিনে দাঁড়িয়ে এই চন্দ্রবংশের গল্প জানাটা কেন এত প্রাসঙ্গিক? চলুন এই শেষ অংশে সেই উত্তরটাই খোঁজা যাক। এর সবচেয়ে বড় গুরুত্বটা হলো চন্দ্রবংশ আমাদের এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাংলার ইতিহাসটা এক পেশে নয়। মানে পালরাই যে বাংলার ইতিহাসের সব, ব্যাপারটা মোটেই তেমন না। তাদের সমান্তরালেই দক্ষিণ পূর্ব বাংলায় চন্দ্ররা একটা শক্তিশালী, স্বাধীন এবং সম্পূর্ণ আলাদা একটা রাজ্য তৈরি করেছিল। তারা পালকেন্দ্রিক ইতিহাসকে চ্যালেঞ্জ করে আর আমাদের বাংলার অতীত সম্পর্কে একটা অনেক বেশি সম্পূর্ণ ছবি দেয়। চন্দ্রবংশের এই নতুন করে খুঁজে পাওয়ার গল্পটা আমাদের সবার মনে একটা বড় প্রশ্ন রেখে যায়। কে জানে বাংলার মাটির নিচে এরকম আরও কত রাজবংশের গল্প, কত সভ্যতার কাহিনী আর কত অজানা ইতিহাস চাপা পড়ে আছে, যেগুলো শুধু আমাদের খুঁজে বের করার অপেক্ষায়। ইতিহাসকে হয়তো সবসময় চোখের সামনে পাওয়া যায় না, কখনো কখনো তাকে খুঁজে নিতে হয়।